আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক এহসানুল হক সেজান। তার সঙ্গেই আলাপ করব অনূর্ধ্ব ১৯ দল যুব এশিয়া কাপ খেলতে যাচ্ছে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। সে সম্পর্কেই কথা বলবো, পরিকল্পনা এবং প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করব। সেজান ভাই, আপনাকে স্বাগত। যেমনটা বলছিলাম যে প্রস্তুতি, আমাদের যুব দলের প্রস্তুতি এশিয়া কাপের জন্য এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে? প্রস্তুতি বলতে আসলে তো আমরা স্টার্ট করেছি আরও ১.৫ বছর আগের থেকে। আমরা ইউএই সিরিজ থেকে শুরু করলাম, শ্রীলঙ্কা ট্যুর, তারপরে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, লাস্টলি হোম সিরিজ আফগানিস্তানের সাথে। সো অনেকগুলো সিরিজ আমরা খেলেছি। অলমোস্ট 35 ম্যাচেস হ্যাজ বিন প্লেড লাস্ট ১ বছর ১.৫ বছর ধরে। হ্যাঁ, 6টা ম্যাচ আমরা খেলতে পারিনি বিকজ অফ বৃষ্টির জন্য। বাট এছাড়া যেই প্রিপারেশন যদি কথা বলেন, আমরা ফুল প্রিপারেশন নিয়েই কিন্তু আসলে আমরা ম্যাচ খেলতে যাচ্ছি। ওয়ার্ল্ডের মধ্যে আমরাই সবচেয়ে হায়েস্ট টিম, যেটা সবচেয়ে বেশি ম্যাচ খেলে এশিয়া কাপ যাচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ জানুয়ারিতে ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করব। হ্যাঁ, আমাদের প্রিপারেশন আমি বলবো যে আপ টু দ্য মার্ক। আমরা দুবাইয়ের যে কন্ডিশন, সেই কন্ডিশনের আগে আমরা সিলেটে প্র্যাকটিস করেছি। ওখানে ওই কন্ডিশনটা আমরা ক্রিয়েট করার ট্রাই করেছি, টেস্টটা ওইভাবে দেওয়ার চেষ্টা করেছি উইকেটের। সো আমার কাছে মনে হয় যে সবাই আপ টু দ্য মার্ক। বাট যেইটা আসলে আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, সেটা হলো যে আমাদের বেস্ট ফাস্ট বলার ফাহাদ আসলে ইনজুর্ড। এই ল্যাকিংসটা আমাদের রয়েছে। বাট জীবনে ইনক্লুশনটা আমাদের অনেকটাই মিডল অর্ডার ব্যাটসম্যান, মানে মিডল অর্ডারদের অনেকটাই সাহস যোগাবে। ইজ ভেরি এক্সপিরিয়েন্স গাই এবং লাস্ট ওয়ার্ল্ড কাপেও সে ছিল। সব কিছু মিলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3টা ডিপার্টমেন্ট আমি বলবো প্রিপারেশনটা খারাপ হয়নি, ভালো হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশ, আপনারা যেমনটা বললেন, ক্যাপ্টেনও বলছিলেন একটু আগে, অনেকগুলো ম্যাচ খেলেছে, যেটা খুব দরকার। অবশ্যই বিসিবির সদিচ্ছার জায়গাও আছে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার। বাংলাদেশ একসময় 20 সালের কথা যদি বলি চ্যাম্পিয়ন হয়েছে। ওই চ্যাম্পিয়নশিপ টাইটেল ধরে রাখা বা পুনরুদ্ধার করার যে চিন্তা, সেই জায়গা থেকে কি এত বেশি ম্যাচ প্র্যাকটিস বা ম্যাচ খেলার উদ্যোগটা কি না? সত্যি কথা বলতে কি, আমরা লাস্ট 2018 থেকে আমরা 2018তে যখন আমরা নিউজিল্যান্ডে ফাইনালে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারিনি, তখন থেকে আমার মনে হচ্ছে যে আমরা আসলে বিভিন্ন উইকেটে ম্যাচ খেলি নাই দেখে আমাদের ওই ল্যাকিংসটা রয়েছে। এরপর থেকে আমরা চেষ্টা করেছি যখনই ওয়ার্ল্ড কাপ আসবে তখনই তার সেই বছরটায় আমরা অনেকগুলো ম্যাচ খেলবো। তার ফলশ্রুতিতে কিন্তু 2020-এ আমরা 42টা ম্যাচ খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে ইন করেছে এবং সাকসেসফুল হয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। সো এই জিনিসটাই আসলে আমরা ধরে রাখতে চাচ্ছি যে এই বয়সে 2 বছরে যদি আমি 35 থেকে 40টা ম্যাচ খেলতে পারি, অনেক কারেকশন থাকে বাচ্চাদের। আসলে আজকে সকালবেলা একটা ভুল করেছে, কালকে আবার এটা কারেকশন করতে হয়, পরের দিন আবার সেম ভুল করে। সো ওদেরকে আসলে প্রতিদিনেই কিছু না কিছু রিমাইন্ডার দিতে হয়, আদারওয়াইজ ওরা ভুল করবেই। বড়রাই ভুল করে, ছোটরা তো আরও বেশি ভুল করে, আর এই স্টেজটা আরও এরকমই যে ভুল করবে। সো ভুল করার থেকে যত বেশি কারেকশন করে শুধরানো যায়, তার জন্য আসলে ম্যাচের খেলার কোনো বিকল্প নেই। আমরা এই জন্যই আসলে এদিকে এমফাসাইজ করেছি। সাথে আমাদের ইন্ডিভিজুয়াল স্কিলও হয়েছে। আমরা চেষ্টা করেছি যেই সারফেসে আমরা খেলবো এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ, সেই সারফেসে আমরা প্র্যাকটিস করবো। আমরা রাজশাহীতে প্র্যাকটিস করেছি, আমরা সিলেটে প্র্যাকটিস করেছি, আমরা কিউরেটারে বলেছি যে ওই রকম উইকেটগুলো বানিয়ে দিতে। সো আমরা চেষ্টা করেছি যে বেশি ম্যাচ খেলার জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্কিলটা ডেভেলপ করার জন্য, কারেকশন করার জন্য আমরা নেট প্র্যাকটিসও করার চেষ্টা করেছি। যেমনটা আসলে বললেন, ক্রিকেট ইজ অল অ্যাবাউট যত কম ভুল করা যায়। এই দলটা একসাথে এতগুলো ম্যাচ খেলেছে, শুরুর সময় যেমন ছিল আর এই মুহূর্তে এসে ভুল করার পরিমাণটা কোন পর্যায়ে এসেছে বা কতখানি কমেছে যদি জিজ্ঞেস করি? আসলে ভুল করার পরিমাণ তো আসলে কমে না, কিন্তু নিজেদেরকে প্রোঅ্যাক্টিভ করা যে আমি এই ম্যাচটায় কোন দিকে আমার শক্তি, কোন উইপেনগুলো আমি ইউটিলাইজ করব, এইসব জিনিসগুলো আসলে প্ল্যান করা হয় এবং ওই প্ল্যান মাফিকই কিন্তু টিমগুলা পার্টিসিপেট করে এবং টিমগুলা খেলতে শুরু করে। দেখেন, আমি যদি 2025-এর এশিয়া কাপের দিকে তাকাই, তাহলে আমি বলবো যে আমরা 3টা ব্যাটসম্যান, আমার জাওয়াদ, তামিম এবং অলিন, দে পারফর্ম, এবং 2জন বোলার ইমন এবং ফাহাদ। এই 5 জনের উপর ভর করে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি। বাট আমরা এখন অনেকগুলো নাম বলতে পারি। এখন বেস্ট
মানে বেস্ট ফর্মে রয়েছে রিজান, মিডল অর্ডার ব্যাটসম্যান। আমি যদি বলি যে রাতুল, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার এখন। আবদুল্লাহ, উইকেট কিপিং আমাদের অনেক বড় একটা ল্যাকিং ছিল। ফয়সাল আমাদের অনেক ভালো সার্ভিস দিয়েছিল লাস্ট এশিয়া কাপে। এবার আবদুল্লাহ ভালো পারফর্ম করছে। দেন আমি বলি জীবন ইজ এ এক্সপিরিয়েন্স গাই। আপনারা দেখেন যে প্রিমিয়ার লিগও তার খেলা, বড় একটা এক্সপিরিয়েন্স সে আমাদের সাথে শেয়ার করতে পারবে। সো আমার কাছে মনে হয় ভেরি কম্প্যাক্ট একটা টিম আমার কাছে বাংলাদেশ আন্ডার-19 টিমকে মনে হয়, এক্সেপ্ট ফাহাদের অনুপস্থিতিটা আমি আসলে খুব বড় করে দেখতে চাই। ইন্ডিভিজুয়ালদের কথা যখন আসছে, বেশ অনেকজনের নাম বললেন, বেশ কিছু এক্সফ্যাক্টর বাংলাদেশ টিমে রয়েছে। একই সাথে একটা ক্রিকেটারকে নিয়ে কয়েকটা আলোচনা দেখলাম, যারা বাদ পড়েছেন তাদের মধ্যেও কয়েকজন আছেন এই আলোচনার লিস্টে। একজনের নাম বলতে হয় দেবাশিস সরকার। তার ইনক্লুশন, তার রিপ্লেসমেন্ট যদি বলি শেখ পারভেজ জীবন, যেমনটা হেড কোচ বললেন। তো থট প্রসেসটা সম্পর্কে যদি জিজ্ঞেস করি, দেবার বাদ পড়া কিংবা জীবনের ইনক্লুশনটা। দেবা আমাদের সবগুলো টুরে রয়েছে ছিল এবং হি ইজ আ ভেরি কি প্লেয়ার। কি প্লেয়ার বলতে আমি বুঝাচ্ছি, যখনই আসলে কোনো প্রবলেম পড়ে তখনই কিন্তু আমাদের একজন অলরাউন্ডার খোঁজার চেষ্টা করি, যে সে ব্যাটিং করে দিতে পারবে এবং বোলিংটাও কিছুটা করে দিতে পারবে। হ্যাঁ, অনেক বড় পারফরমেন্স তার কাছ থেকে দেখিনি, ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন ছিল। সেই কন্ট্রিবিউশনগুলো আসলে চেষ্টা করেছে টিমগুলোকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। তারপরে আমরা চেষ্টা করেছিলাম দেবাশিসকে আরও বেশি পলিশ দেখার জন্য। আমাদের আসলে জীবনকে ইনক্লুশন করার কোনো ইচ্ছেই ছিল না। আমরা এই টিম নিয়েই আমরা খেলতে পারবো। আমরা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু অনেক প্লেয়ার রয়েছে। আপনি যদি দেখেন যে জীবন ছিল অ্যাভেলেবেল, এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। ওয়াসি অ্যাভেলেবেল, এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, গত ওয়ার্ল্ড কাপও খেলেছে। বরণ্য ছিল, গত ওয়ার্ল্ড কাপ খেলেছে, এবার বাদ পড়েছে। রাফি ছিল, গত ওয়ার্ল্ড কাপ খেলেছে, এবার বাদ পড়েছে। আসলে আমরা ইনক্লুশনটা করি পারফরমেন্সের ভিত্তিতে। হ্যাঁ, দেবার লাস্ট আফগানিস্তান সিরিজে শুধুমাত্র একটা 52 রান ছিল এবং ওখান থেকে আসলে বোলিংয়ে যেই স্টার্টটা দেবা করেছিল, সেই বোলিংয়ের ধাঁচটা অনেক কমে গেছে। আমি সত্যি করে বলতে যে সেই 2024-এর ওয়ার্ল্ড কাপে যেই দেবাকে আমরা আবিষ্কার করেছিলাম, সেই দেবার ধারটা তেমন ছিল না এবং পারফরমেন্সের দিক দিয়েও খুব একটা আমি বলবো যে আমাদের মন তুষ্ট করতে পেরেছে। এই জন্যই আসলে কি জীবনকে ইনক্লুড করা। সো জীবন যদি ইনক্লুড হয়, অটোমেটিক আসলে একটা প্লেয়ারই রয়েছে যেটা আসলে দেবা বাদ পড়ে। বাট দেবা যদি তার নামের সুবিচার করে একদম কন্টিনিউয়াসলি পারফর্ম করতে পারতো, তাহলে আমার কাছে মনে হয় না আমাকে জীবনকে আর ইনক্লুশন করতে হতো। যেমনটা আপনি বলেন, আরও একজন ক্রিকেটার যাকে মিস করবেন খুব বেশি, আল ফাহাদ। ইনজুরির কারণেই তিনি নেই, অর্থাৎ তিনি যদি ইনজুরি থেকে সেরে ওঠেন, ওয়ার্ল্ড কাপে আমরা তাকে দেখতে পাচ্ছি বলে ধারণা করা যায়। নিশ্চয়ই আমার কাছে মনে হয়তো, যদিও একটা ওর রিটার্ন টু প্লে 10 তারিখে জানুয়ারির, সো এর আগের থেকে ও কাজ করা শুরু করবে। আজকেও ও 30% এফোর্টে বোলিং করার চেষ্টা করেছে। রিহ্যাবে কাজ হচ্ছে এখানে। রিহ্যাবের জন্য একজন ফিজিও, একজন ট্রেনার এবং একজন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। রিহ্যাবের কাজটা যেন খুব দ্রুত সেরে ওঠে। আমরা আশা করছি তাকে ওয়ার্ল্ড কাপের আগে পাবো এবং ওয়ার্ল্ড কাপে যদি সুস্থ হয়, ইজ মাই সুপারস্টার। সে আমার ফার্স্ট চয়েস, যে আমাদের ইনক্লুশনে থাকবে। লাস্ট 2 or 3 কোয়েশ্চেন্স। যেমনটা বললাম যে আসলে যে কজন বাদ পড়েছেন, দেবাশিস বলুন, রাফি বলুন, তাদেরকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, যেমনটা আপনি বলেন আসলে যে হয়তো পরিবর্তন করার সুযোগ থাকবে ওয়ার্ল্ড কাপে গিয়ে, যদিও তাদের সামনে ন্যাশনাল টিমের ক্ষেত্রে যেটা হয় যে সামনে কোনো ট্যুর আছে বা খেলা আছে, পারফর্ম করে ফিরে আসলো, সেই সুযোগটা তাদের সামনে নেই। তাহলে আসলে চেঞ্জ আনার ক্ষেত্রে ওই ক্রাইটেরিয়াটা কোথায় হবে যে এই এশিয়া কাপে যারা খারাপ করবেন তাদের বদলে রিপ্লেসমেন্ট পাওয়া হবে কিনা? এরকমই আসলে। এখন তো যদি কোনো খেলা থাকতো তাহলে রাফি খেলতে পারতো বা দেবা খেলতে পারতো, বাট এখন তেমন খেলার কোনো চান্স নেই। এখন শুধুমাত্র যদি জীবন যদি খুবই বাজে পারফরমেন্স করে, সাপোজ যদি শাহরিয়ার আহমেদ খুবই বাজে পারফরমেন্স করে, তাহলে হয়তো বা সুযোগ হয়ে যেতে পারে, যেটা আসলে কারোর কাছে কাম্য নয়। সবাই সুযোগ পেয়েছে, এনাফ সুযোগ পেয়েছে। সেখান থেকে আসলে যারা একদম বেস্ট পসিবল সাইড এখন যারা ফর্মে রয়েছে তাদেরকে আসলে পিক করা হয়েছে। আমার মনে হয় না খুব একটা বেশি চেঞ্জ হবে। তবে আমি মিস করবো রাফিকে ডেফিনেটলি। আমার খুব লেফট আর্ম স্পিনার রাফি ওয়াজ এ ফ্যান্টাস্টিক লাস্ট ইয়ার, বাট এই বছরটা ওর যখন হাতটা ভেঙে যায়, মানে আঙ্গুলটা ফ্র্যাকচার হয়ে যায়, এরপরে আমার অনেক সুযোগ দেওয়া হয়েছে তাকে।
তাকে অনেক ব্যাকআপ করেছে, মেন্টালি তাকে বুস্ট করা হয়েছে, আমরা সবাই ব্যাকআপ করেছি, বাট রাফিটা ওভাবে মেলে ধরতে পারেনি। আমি সত্যি যদি আপনি আমাকে বলে থাকেন আমি কাউকে যদি এশিয়া কাপে মিস করি বা ওয়ার্ল্ড কাপে মিস করি, ওয়ার্ল্ড কাপের কথা বলবো না, ওয়ার্ল্ড কাপে এখনও হয়তো বা সুযোগ হয়ে যেতে পারে, এশিয়া কাপে আমি রাফিকে ডেফিনেটলি মিস করবো। লাস্ট কোয়েশ্চেন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ এশিয়া কাপে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, ইজ দ্যাট প্রেশার অর অপরচুনিটি, কীভাবে দেখছেন? বোথ, টু বি অনেস্ট। যে আমরা আসলে মিটিংয়ের মধ্যে কথা বলেছি, ফার্স্ট কথাটাই হয়েছিল যে আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা দরকার, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট দরকার। আমরা আসলে রেজাল্ট ওরিয়েন্টেড হতে চাই না, বাট ব্যাকআপ মাইন্ডে তো একটা বড় অপরচুনিটি, তাই না? সো এই জিনিসটা প্রেশার আসবেই। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি সবাই নিজেদের কাজটা করে তাহলে একটা কালেকটিভ পারফরমেন্স হবে। কালেকটিভ পারফরমেন্স হলে নিশ্চয়ই আমার কাছে প্রেশার ওভারকাম করার জন্য অপশন থাকবে এবং রেজাল্ট ইনশাল্লাহ পাওয়ার চান্স রয়েছে। সেজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, বাংলাদেশ যুব দল যাচ্ছে এশিয়া কাপ খেলার জন্য এবং তাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। গত দুইবার এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবারও সেই প্রত্যাশা নিয়েই যাচ্ছে। শুভকামনা বাংলাদেশ যুব দলের জন্য।